মিঠি ঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বেঁচে আছে কি না বাড়ির লোক জানতে পারেনি। ও কোথায় গেল খুঁজেই তো পাচ্ছে না। গুন্ডারা যখন দেখতে পেয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রায়ের, তখন ওরা আর রিস্ক নেয়নি। নীলাঞ্জনা কোয়েলকে ফোন করে জানিয়ে দিয়েছে হয়তো মরে যাবে, কিন্তু সইটা করানো যায়নি। ওরা তাই ওখান থেকে পালিয়ে গেছে। নিজের জীবনটা রক্ষা পেলে তবেই না টাকা পয়সার প্রয়োজন। ওদেরও বলেছে আপনারা অন্য কোথাও চলে যান। সিমগুলো ভেঙে দিয়েছে। এদিকে স্রোত এসছে ওদের বাড়িতে, সার্থক আছে। ও খুব ভেঙে পড়েছে, দিদিভাইকে অসম্ভব ভালোবাসে। ওর এত বড় একটা জীবনের পরীক্ষা চলছে, সেখানে দিদিভাই নেই, কোথায় গেল কোনো খোঁজ খবর পাচ্ছে না, নিজেকে আর ধরে রাখতে পারছে না। বলছে আমি আর পরীক্ষা দেব না। সকলে বোঝাচ্ছে এটা তোমার বাবার স্বপ্ন, তোমার এটা ফাইনাল পরীক্ষা, এরপরে তুমি ডাক্তার হয়ে যাবে, তোমাকে পরীক্ষাটা দিতেই হবে। ও বলছে আমি পারছি না। বললো তোমাকে পারতেই হবে। যদি রায় ফিরে এসে দেখে তুমি পরীক্ষা দাওনি ওর জন্য, তখন ও কী বলবে তুমি একবারও ভেবে দেখেছো? তোমাকে যে করে হোক পরীক্ষায় বসতেই হবে। আমরা তো সকলে আছি। সার্থককে বৌমণি বলেছে তুমি ওকে নিয়ে যাও, বোঝাও, আর কোনো খবর পেলে তোমাকে জানানো হবে। পরীক্ষাটা তুমি দাও ভালো করে, পাশে দাঁড়াতে হবে সকলের। আমরা তো আছি। সার্থক বলল ঠিক বলেছেন বৌমণি, ওকে পরীক্ষাটা দিতেই হবে। অনেক বোঝাচ্ছি, সকলের স্বপ্ন আর শেষ দোরগোড়ায় পৌঁছে পরীক্ষা দেবে না, এটা কখনো হতে পারে না। দেখেছিলাম রাস্তা দিয়ে একজন দম্পতি যাচ্ছে গল্প করতে করতে। তাদের আমরা আগে কখনো দেখিনি। কোনো পার্টি ছিল, সেই পার্টিতে গিয়েছিল ওরা। বউটি খুব সুন্দরী দেখতে, তার স্বামী তার দিকে তাকিয়েই ছিল। এই রকম গল্প করতে করতে যাচ্ছে যে পার্টিতে কেন আমার দিকে তাকিয়েছিলে। বলল যে আমার তো সময় হয় না তোমার সাথে কথা বলার দেখার, তাই আমি দু চোখ ভরে তোমায় দেখছিলাম। সেই নিয়ে টোন টিটকিরি কাটছিল বান্ধবীরা। বলছে তাতে কি এসে গেল, আমি তো আর অন্যের বউকে দেখছি না, আমি আমার নিজের বউকে দেখছিলাম। গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে যেই বাঁক নেবে দেখে যে সামনে একজন পড়ে আছে, সেটা হলো রায়। অবাক হয়ে গেছে, একজন ভদ্রমহিলা রাস্তায় এরকম পড়ে আছে। তার স্ত্রী বলল তুমি গিয়ে দেখো বেঁচে আছে কি না, কিন্তু লোকটি কিছুতেই নামবে না। বলছে দেখো পুলিশ কেস হয়ে যেতে পারে, আমরা ফেঁসে যেতে পারি, কি দরকার চলো পাশ কাটিয়ে চলে যাই, যদি কোনো বিপদ হয়। কিন্তু মেয়েটি কিছুতেই ছাড়ছে না। বলছে না দেখো, যদি বেঁচে থাকে আমরা তো বাঁচাতে পারি, কেন ফেলে দিয়ে চলে যাব? তুমি একটু ভাবার চেষ্টা করো, হয়তো বেঁচে যাবে, নাহলে সারা জীবন আমরা এই মর্মে মরে যাব যে একজনকে হয়তো আমরা বাঁচাতে পারতাম, বাঁচালাম না, হয়তো কোনো বিপদ হয়েছিল। তখন বললো ঠিক আছে তুমি গাড়িতে বসো, আমি দেখছি। বললো না আমিও তোমার সাথে যাব। তারপর ওরা গিয়ে দেখছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় রক্ত, দেখলো যে এখনও নিঃশ্বাস পড়ছে, পালসও পাওয়া যাচ্ছে। বললো চলো শিগগির আমরা নিয়ে যাই। ওরা নিয়ে গেল ওদেরই পরিচিত এক ডাক্তারবাবুর কাছে, হাসপাতালে ভর্তি করে দিয়েছে। উনি ট্রিটমেন্ট করছেন। বলছে যে মেয়েটি হয়তো বেঁচে যাবে। মাথার সামনেই একটুখানি কেটে কুটে গেছে, পেছন দিকে একটা ক্ষত আছে। বলছে হেড ইনজুরি হয়েছে, ব্রেন অপারেশন করতে হবে। বলছে না এখনও সেরকম তো বুঝতে পারি না, ওর আগে জ্ঞানটা ফিরুক, জ্ঞান না ফিরলে বুঝতে পারবো না যে কতটা ইনজিওর হয়েছে, তাই আমাদের অপেক্ষা করতে হবে, বেশ কিছু ঘন্টা লাগবে। ওরা বাড়ি চলে গেল। বলছে যদি থানা পুলিশ হয়, ডাক্তারবাবু বললেন আমি তো আছি, আমি সবটা ম্যানেজ করে নেব, তোমরা এখন যাও, জ্ঞান ফিরলে জানাবো। এদিকে সকাল হয়ে গেছে, অফিস যাবে বিক্রম, তার স্ত্রী খাবার দিয়েছে। দুঃখ করছে বিক্রম, বলছে দেখো আমরা একদিন হয়ে গেল এখনও রায়ের কোনো খোঁজ খবর পেলাম না, আমি অফিস যাব। বলছে তোমার মনটা ঠিক নেই, তুমি ট্যাক্সি করে যাও। বলছে দেখো আজ ট্যাক্সি করে যাব, আরও হয়তো যাব, ট্রামে বাসে গেলে বিপদ হতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবে সব ফিকে হয়ে যাবে। রায়ের কথা হয়তো আমরা ভুলে যাব। যেই মেয়েটা সব সময় আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছে, সেই মেয়েটা আজ কত বিপদে আছে কি না জানি না, নাকি নিজেই কোথাও দূরে চলে গেল, সকলকে দাঁড় করিয়ে দিয়ে, সেটাও আমরা বুঝতে পারছি না। কেউ যদি নিজে নিজে হারিয়ে যায়, আমরা কি করে তাকে খুঁজে বের করব? দুঃখ করছে, কাঁদার মতো অবস্থা। বলছে তুমি মন খারাপ করো না, নিশ্চয়ই কোনো খবর আমরা পাবো।
পুলিশও তো চেষ্টা করছে। যখন ওরা নিজেরা কথা বলছে সেই সময় দেখেছি অনির্বাণ হন্তদন্ত হয়ে বাড়িতে এসছে। ওকে দেখে বিক্রম রেগে গেছে, বলছে তুমি এখানে, তোমার সাহস হয় কী করে এই বাড়িতে আসার? তোমার জন্যই আমার বোনটার এই দুর্দশা। একটা দিনও বোনকে তুমি সুখে রাখোনি। ও কিছু বলতে পারছে না, বলছে তুমি এখানে কি করে এলে? বলল আমাকে ফোন করেছিল তদন্তের জন্য, সেই জন্যই আমি এখানে এসেছি। ওর গলা শুনতে পেয়ে রায়ের মা ছুটে এসছে, বলছে তুমি এখানে এসছো, ওকে বের করে দে বিক্রম, আমি ওকে দেখতে চাই না। মেয়েটা যে কদিন সংসার করেছে সেই কদিনই ওকে অসম্মানিত হতে হয়েছে, আবার তুমি এখানে এসছো? তখন বৌমণি বলছে নিজেদের মধ্যে তোমরা ঝগড়া বন্ধ করো। দেখো অনির্বাণ এসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা একসাথে মিলেমিশে বরং রায়কে খোঁজার চেষ্টা করো। অনির্বাণ বলছে রায় ঠিক ফিরে আসবে, আমি ওকে ফিরিয়ে আনবো, ও কোথাও হারিয়ে যেতে পারে না। কি হলো ব্যাপারটা বুঝতে তো পারলাম না। তারপরে সকলকে বলেছে যে আমি এখন যাচ্ছি, তোমরা শুধু আমার পাশে থেকো, শুধু থানা পুলিশ করলে তো হবে না, আমাদেরকেও লেগে থাকতে হবে। কোথায় যাবে রায়? এরা বলল ঠিক আছে, আমরা একসাথেই সমস্তটা হ্যান্ডেল করব। চলে গেছে এরা থানায়, পুলিশ অফিসার জেরা করছেন। তারপরে নীলুর ফোনের কথা বলেছেন, একটা লোকেশানে ওদের দেখা গেছিলো, কিন্তু সুইচ অফ বলছে, মনে হচ্ছে সিমটা পাল্টে নিয়েছে। হোটেলে যেখানে ছিল একটা নিম্নবিত্ত হোটেল, সেখানেও খোঁজ করা হয়েছে, ওরা ওখান থেকে সরে গেছে। সাথে মনে হয় কোয়েল আছে। অনির্বাণ ভাবছে কোয়েল এত দূর যেতে পারে? কোয়েল কিডন্যাপ করাবে? কেন করাবে? আবার ভুল করে ফেললাম। পুলিশ অফিসার জানতে চেয়েছেন যে কোয়েলকে, আর নীলুই বা কোত্থেকে টাকা পাবে? ওর কাছে তো কোনো টাকা নেই। তখন অনির্বাণ বলছে যে আমি তো এনগেজমেন্টের দিন কোয়েলের মুখে কিছু টাকা ছুঁড়ে ফেলেছিলাম, আর দুটো হীরের আংটিও ওর কাছে আছে। পুলিশ অফিসার জানতে চেয়েছেন হীরের আংটি, তার মানেটা কী? বলল যে আমাদের তো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো বলতে গেলে এখন অনেক সময় নষ্ট হয়। বলল আমাদেরকে তো জানতে হবে ব্যাপারটা কী। এবার বৌমণি বলল দেখো তুমি তো বলেছো যে তুমি সহযোগিতা করবে, তাই সব কথাই ওনাকে বলো, এতে হয়তো তদন্তে সুবিধে হবে। এদিকে দেখেছি কোয়েল ওর মেয়েকে খাওয়াচ্ছে, মেয়েটা কিছুতেই খাবে না, কান্নাকাটি করছে, বলছে তুমি পচা, আমি এখানে থাকবো না। কেন আঙ্কেল আমাদের বাড়ি থেকে বের করে দিল? আমি ওই বাড়িতে যাব। বলছে চুপ করে খেয়ে নাও। তখন বলছে যে আন্টি ভালো ছিল, আর তুমি একদম পচা। বলছে খবরদার এরকম করে কথা বলবি না, তাহলে তোকে বার করে দেবো। চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেই সময় বাইরে দরজায় ধাক্কা। ও ভাবছে চুপ কর, কথা বলিস না। নীলু বাইরে থেকে ডাকছে, আমি নীলু। দরজা খুলে দিয়েছে, বলছে কী ব্যাপার তোমরা এরকম চেঁচামেচি করছো? বাইরে থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে। আর শোনো, আমি এই যে মুড়ি বিস্কুট আনতে গেছিলাম, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল অবধি কিন্তু পুলিশ পৌঁছে গেছে। কোয়েল বলছে সে কি, এবার কি হবে? আমরা কি ধরা পড়ে যাব? কেন যে আমরা এরকম করলাম? বলছে দেখো এই বাড়িটাও আমাদের পক্ষে সেফ না, আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। আর এইভাবে কান্নাকাটি করছে, ওকে বোঝাও। ওকে বোঝানোর চেষ্টা করছে, বলছে কি করব আমরা বুঝতে পারছি না। এদিকে রায়ের আস্তে আস্তে জ্ঞান ফিরছে। ওখানে নার্স ছিল, নার্স দেখছে হঠাৎ করে চোখ তাকিয়েছে, তাকাতেই ও ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছে। ডাক্তারবাবু ছুটতে এসছেন, ওর জ্ঞান ফিরছে। ডাক্তারবাবু বলছেন আপনি শুনতে পাচ্ছেন? তারপরে যে দম্পতিরা ওকে নিয়ে এসেছিল তাদেরকে ফোন করে দিল। কেউ তো জানে না এই মহিলা কে, কোত্থেকে এসছে। বলছে কম বয়স বলে হয়তো বেঁচে গেল, কিন্তু ও কি চিনতে পারবে নাকি হেড ইনজুরি হয়েছে? খুব শক্ত মনের মানুষ হচ্ছে রায়। অনেক লড়াই করেছে জীবনে, কোনো দিন সুখ পায়নি। এদিকে থানা পুলিশও হচ্ছে, পুলিশও অনির্বাণকে জেরা করছে। কোয়েলকে, নীলুকে, নীলু কোত্থেকে এত টাকা পেল? তার মানে নীলু আর কোয়েল এক হয়েছে, না হলে ওদের পক্ষে এই গুন্ডা পুষে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। অনির্বাণ জানিয়েছে ও যেদিন কলকাতা ছাড়ছিল সেদিন রাস্তায় দেখতে পেয়েছিল রায়কে, একেবারে পাশ দিয়েই রায়েরও গাড়ি যাচ্ছিল। বলছে কই তুমি তো বলনি? বলছে আমার ফোন কে ধরতো? বলছে রায়ের সাথে কথা হয়েছিল? বললো না, ও একবার তাকিয়েছিল, কিন্তু
আমাদের কারোর সাথে কথা হয়নি। আমি দেখেছিলাম ওর পাশে একজন মহিলা ছিল আর সামনে একজন পুরুষ ছিল। পুলিশ অফিসার বলছেন, "আপনি বলতে পারবেন কীরকম দেখতে ছিল?" বলছে, "আমি তো সেইভাবে দেখিনি, বুঝতে পারিনি যে ওর কোনো বিপদ হতে পারে। রাজারহাটের দিক থেকে ওর গাড়িটা অন্যদিকে চলে গেল, আমি চলে গেলাম। আমি যদি তখন জানতাম তাহলে ভালো করে দেখতাম। আমি জানতাম যে রাই কথা বলবে না। আমি ওকে ফোনে ট্রাই করেছিলাম কিন্তু ও আমার ফোন ধরেনি। বুঝতে পারিনি ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, তাই আমি তো ঠিক বলতে পারবো না।" এই খবরটা আজকে ওরা প্রথম পেল। পুলিশকে ও সহযোগিতা করছে, কোথায় যেতে পারে আর লোকেশানটা কতদূর দেখা গেছে সেই সব জায়গাগুলো ওরা খোঁজার চেষ্টা করছে। এবার রায়ের জ্ঞান ফিরে এলে ও যদি ঠিকঠাক থাকে তবেই এরা জানতে পারবে যে রাই হাসপাতালে আছে। এবার দেখব রাই সত্যি সুস্থ হয়ে ওঠে কিনা। আর নীলু কোয়েল যদি ধরা না পড়ে এর থেকে চরম বিপদ আর হতে পারে না। অনির্বাণ এখনও কিন্তু কাউকে জানায়নি যে ও বাড়িটা রায়ের নামে করে দিয়েছিল। আর রাই যে সেটা পায়নি, সেটা নীলু নিয়ে গেছে, এই সম্পত্তির কারণেই ওকে কিডন্যাপ করেছিল, এই ঘটনাটা এখনও পরিষ্কার হয়নি। অনির্বাণ যদি পুলিশের কাছে সবটা বলে তাহলে পুলিশের হয়তো জানতে সুবিধে হবে কী কারণে রায়কে কিডন্যাপ করা হয়েছে। এত দূর যেতে পারে ঘটনাটা ওদের চিন্তাধারার বাইরে, যে নীলু সম্পত্তিটা নিজের নামে করে নেবে বলে তার নিজের দিদিকে কিডন্যাপ করিয়েছে কোয়েলের সহযোগিতায়, তারপরে সই করা হলেই আবার ওকে মেরে ফেলারও অর্ডার দিয়েছে। এত কিছু জানলে ওর যে কী চরম শাস্তি হবে নিজেও বুঝতে পারছে না। বাচ্চাটার কী হবে সেটা ভাবলো না কোয়েল, শুধু টাকা পয়সার চিন্তাই করলো। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।